তা আপনার বাসার দরজাটা খুলে সবার সামনে যদি আপনার ওয়াইফ অথবা আপনার আম্মা অথবা আপনার বোন আসে, তাকে মারা বেশি সহজ নাকি আপনি দরজা খুলে যদি আপনি যে পুরুষ সামনে আসেন, কাকে মারা বেশি সহজ? আপনি তো এটা জানেন। অর্থাৎ ফেমিনিজম যতটা বেশি প্র্যাকটিসড হবে ততটা বেশি দেখা যাবে আমাদের পুরুষ সমাজটা পঙ্গু হইতে থাকবে, কোনো প্রপার ম্যান থাকবে না। প্রপার ম্যান যখন থাকবে না, আপনারা যদি না জানেন ভাই, আমি বুয়েটে আছি আর কি, বুয়েটে পড়াশোনা করতেছি। আমার অনেক ফ্রেন্ড, অনেক জুনিয়র, অনেক সিনিয়র, অনেক বলা যাবে না কতিপয়, তারা বলছেন যে ভাই তুমি পড়ো বুয়েটে, ইউ শুড টক অ্যাবাউট সায়েন্স, ইউ শুড টক অ্যাবাউট দিস, তুমি কেন রিলিজিয়ন নিয়ে কথা বলো? এটা তো তোমার সাথে যায় না। আমাদেরকে পশ্চিমা বিশ্ব শেখাচ্ছে যে ফান্ডামেন্টালিজম মানে কি? জঙ্গিবাদ। জঙ্গিবাদী আর ফান্ডামেন্টালিজম দুইটার মধ্যে, মানে টেরোরিস্ট অ্যান্ড ফান্ডামেন্টালিস্ট, আসমান জমিন তফাৎ। একই ক্রাইম আপনি করলে একটা নাম হবে, অমুসলিম একজন করলে আর একটা নাম দিচ্ছে। এই জিনিসটা কেন? এটা নিয়ে একটু ভাইবেন, ভাবার পরে কমেন্টে জানেন ঘটনাটা আসলে কি ঘটে, এরকম কেন? ইনকাম কে করবে, পুরুষ নাকি নারী? এই কোশ্চেনটা করার দরকার নাই তো। আপনি যদি আপনার কাছে মনে হয় ডোনাল্ড ট্রাম্প তার জীবনে তার ওয়াইফকে কইছে যে তুই ফেমিনিস্ট হবি না, আপনার লাগে এটা? ডু ইউ ইভেন থিঙ্ক তাদের কনভারসেশন এটা নিয়ে হয়? হয় না তো। তারা জাস্ট চায় আপনি যেন এটা নিয়ে কনভারসেশন করেন। যদি আপনি না করেন তাহলে তার জায়গাটা তো নড়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু দ্য মোস্ট অ্যাওয়েটেড শো, দ্য আলটিমেট সিলেবাস। আজকের এপিসোডটা আমি যে কথাগুলো বলতে চাইতেছি বা বলতেছি, আমার কাছে মনে হয় তার একটা দরজা খুলতেছে, তার একটা ভিত প্রতিষ্ঠা করতেছে বলা যায়। চাই তো ভাই এই ভিডিওগুলো আমি চাই যে প্রতিদিনে আসুক, আর আমি চাই বাচ্চা কাচ্চারা এই ভিডিওগুলো আরও বেশি করে দেখুক, কারণ তারা যেন আস্তে আস্তে করে এটাকে ডেভেলপ করতে পারে নিজের মধ্যে। আজকে আমরা যে ভিডিও টাইটেলে কথাবার্তা বলতেছি তার আগে ছোট্ট করে আপনারা আমাকে নিয়ে একটু রিসার্চ করে আসতে হবে। অর্থাৎ আপনি হয়তো আমার সাথে পরিচিত হয়েছিলেন যদি ইসলামিক কন্টেন্টে থাকেন, সোহাগ ভাইয়ের কোনো একটা প্রশ্নোত্তরে, অথবা আপনি যদি বাচ্চা হয়ে থাকেন তাহলে আমার কোনো একটা ক্লাস থেকে আপনি আমাকে চিনেন, অথবা আপনি আমার কনভার্সনের ভিডিও থেকে চিনেন যে আমি কিভাবে আগে প্রচুর মিউজিক শুনতাম, দেন আই কনভার্টেড। আপনারা জানলে অবাক হবেন যে আমি নিজে অনেক দিন ধরে এরকম একটা টিম খোঁজার চেষ্টা করতেছি যারা বিভিন্ন শর্টসের ভিতরে নাশিদ কিংবা বিভিন্ন হালাল মিউজিক্যাল এলিমেন্টস অ্যাড করতে পারে, মানে অর্থাৎ হালাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা যদি কোনো শর্টস বাইর করতে পারি, এটা আমি খুঁজতেছি নিজের। এবং দেন আমাদের মনিটাইজেশনের জার্নিটা, যে আমরা কোনো প্রকারের মনিটাইজেশন থেকে টাকা পয়সা নেই না, কেন নেই না এটা পরে বলা যাবে, বাট আমরা নেই না, সেটা আই গেস আপনারা জেনে আসতেছেন, এটাই আমি এক্সপেক্ট করবো। দ্যাটস ইট। এখন এই ভিডিওটাতে আমরা আজকে যে কথাবার্তাগুলো বলতেছি যে মৌলবাদীর নামে পশ্চিমা বিশ্ব যে ঘোলটা আমাদেরকে খাওয়ায়, এইটা আসলে আমার মাথায় ইন্ট্রিগ করছে আমার আশপাশেরই কিছু মানুষ যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের থেকে। তো আসলে আপনারা যদি না জানেন ভাই, আমি বুয়েটে আছি আর কি, বুয়েটে পড়াশোনা করতেছি। আমার অনেক ফ্রেন্ড, অনেক জুনিয়র, অনেক সিনিয়র, অনেক বলা যাবে না কতিপয়, তারা বলছেন যে ভাই তুমি পড়ো বুয়েটে, ইউ শুড টক অ্যাবাউট সায়েন্স, ইউ শুড টক অ্যাবাউট দিস, তুমি কেন রিলিজিয়ন নিয়ে কথা বলো? এটা তো তোমার সাথে যায় না। বাট আমি আসলে মনে করি যে ভাই আপনি যত মানে ভালো জায়গায় পড়েন না কেন, দিন শেষে একটা জায়গা সত্য, সেটা হচ্ছে রিলিজিয়ন। এবং আমি এভাবে বিলিভ করি, আমি এভাবে চিন্তা করি যে আমি সায়েন্স দিয়ে আসলে রিলিজিয়নকে ভেরিফাই করি না ভাই, আমি ভাইস ভার্সা, মানে রিভার্সটা করি। অর্থাৎ রিলিজিয়ন দিয়ে আমি সায়েন্সকে ভেরিফাই করি। অর্থাৎ সায়েন্স আমাকে যাই বলুক না কেন, আমি ওইটাতে ডিরেক্ট বিলিভ করি না, আমি দেখি আমার রিলিজিয়নের সাথে এটা কন্ট্রাডিক্টরি কিনা। কারণ সায়েন্স প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, ওরা একদিন বলতেছে সময় কনস্ট্যান্ট, আর একদিন বলতেছে আলোর বেগ কনস্ট্যান্ট, পরেও বলবে আরও একটা সময় বলতেছে অ্যাস্টার নামের একটা পদার্থ ছিল, এখন বলতেছে নাই। আমার লাইফ স্প্যান তো 500 বছর না, 1000 বছর না, আমি বাঁচবই তো 50-60 বছর। সো আমি জানি না আসলাম যে সময় কনস্ট্যান্ট, মৃত্যুর পরে এখন মানুষ জানতেছে সময় কনস্ট্যান্ট না, আলোর বেগ কনস্ট্যান্ট। এখন সায়েন্স যদি আমার রিলিজিয়নকে কটাক্ষ করে কিছু একটা বাইর করে, আমি যদি সায়েন্সকে বিলিভ করি, 50 বছর পরে সায়েন্স মাফ চাবে যে না ভাই তুমি ঠিক ছিল, কিন্তু আমি তো মৃত তখন। তাহলে আমাকে নাজাত দিবে কে? আমাকে নাজাতের দিকে নিবে কে? আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে কে? সো ইসলাম। দ্যাটস ওয়াই আমি ইসলাম দিয়ে সায়েন্সকে ভেরিফাই করি। আর যেটা বললাম যে যারা বাচ্চা কাচ্চারা ভিডিওটা দেখতেছেন, আমি এই ভিডিওটাতে সবাইকে আপনি করে বলি, কারণ অনেক সিনিয়র মানুষ ভিডিওটা দেখে। আপনারা যদি আমার চ্যানেলেও যান, আপনি দেখবেন আমি পড়াই। হ্যাঁ, আমি ফিজিক্স পড়াই, আমার একাডেমিক লাইফের আশপাশে আমি একটু পড়ানোর কাজও করি, পড়ালেখা করাই।
তো আমি ফিজিক্স যে একদম পড়াইতে পারি না, আমার কাছে মনে হয় না এই ব্যাপারটা কেউ বলবে, আশা রাখতেছি কেউ বলবে না। অ্যাটলিস্ট স্টুডেন্টরা অনেক ভালোবাসে আমাদেরকে, অনেক ভালোবাসে। সো এরকমটা ভাবার কোনো সুযোগ নাই যে একটা মানুষ ইসলামিক কন্টেন্ট বানাচ্ছে, ওটা নিয়ে কথা বলতেছে, তার মানে কি সে সায়েন্স বুঝে না? আমার কাছে মনে হয় আপনি ইসলামিক কন্টেন্টের যত ক্লোজ থাকবেন আপনি সায়েন্স তত বেশি বুঝবেন, এটা আমার কাছে মনে হয়। না, আপনি আমার কন্টেন্টগুলো দেখে আসতে পারেন। ক্লাসে অনেকগুলো ক্লাসে আমার পাবলিক করা আছে, হালকা পাতলা কিছুটা হইলেও পড়ানোর জ্ঞানও আল্লাহ আমাকে দিছেন, বাচ্চারা খুশি হচ্ছে। এই কথাগুলো আমি এতক্ষণ যে বললাম, এগুলা 3-4 জন মানুষকে সেন্টার করে। তবে আমি জানি এরকম অনেক মানুষ আছেন যারা ভিডিওগুলো দেখে মনে করেন যে আরে ভাই কি খারাপ দিন আসলো, বুয়েটের পোলাপান ইসলামিক কন্টেন্ট নিয়ে বানায়। আমি জানি অনেকে ভাবেন, আসলে ভাই বুয়েট আমার লাইফে এরকম আহামরি কোনো আইডেন্টিটি না। আমি মানুষ, আর তার থেকে বড় তথ্য হচ্ছে আমি মুসলিম, অর্থাৎ আমি ইসলামের বাম ডান করাটা পছন্দ করি না। অলদো আমিও আপনার মতো পাপি বান্দা, হাজারটা ভুল আছে করি, কিন্তু অ্যাটলিস্ট যে বাচ্চাটা ছোট থেকে বড় হচ্ছে আমি চাই ওর লাইফে একটা গুড ইসলামিক ইনফ্লুয়েন্স আমি দিতে পারি। যে ছেলেটা বা যে মেয়েটা এসএসসি বা এইচএসসি দিচ্ছে, আমি চাই ও এখন থেকে ওর জীবিকা রুটি রুজির পাশে ইসলাম নিয়ে চিন্তা করা শুরু করুক, ধর্ম সত্য নিয়ে চিন্তা করা শুরু করুক, কারণ ধর্মের বাইরে কিছু নাই। সো এই কথাটা খুবই ইললজিক্যাল যে ভাই ধর্ম টানেন না, ধর্মেও টানার কিছু নাই ভাই, ধর্মের ভিতরেই সব আছে। সো ধর্মের ভিতরে ওইটা আছে ভাই, আমি এখানে কিছু করার নাই, বুঝতে পারছি? এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কন্টেন্টের যেটা টাইটেল, ছোট্ট একটা ইন্ট্রোটা অনেক বড় করছি, আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট, বাট এটা একটু বলা দরকার ছিল, যেন হুট করে কেউ কন্টেন্টটা দেখে চিন্তা না করে যে কোথা থেকে এসে কী বলতেছে। আসলে আমার ছোট্ট একটা হিস্ট্রি আছে এখানে। তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি কথাবার্তা বলতেছি যে ইসলামকে কেন পশ্চিমা বিশ্ব মৌলবাদী নামটা বা ট্যাগিংটা দেয়, এটা নিয়েই তো কথাবার্তা। সেটা শুরু করার আগে আমি একটু আপনাদেরকে ছোট্ট একটা জিনিস বা কনসেপ্ট বলে রাখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন উনি শরিয়াতে জীবন ব্যবস্থা কায়েম করলেন মক্কা মদিনায়, এবং দেন ওনার যখন খিলাফতের সময়গুলো আসলো, অর্থাৎ ওনার পরে যতজন খলিফা এসেছেন তাদের সময়টাতে জাকাত দেওয়া ম্যান্ডেটরি ছিল। ম্যান্ডেটরির বাংলা ফরজ, জাকাত দেওয়া এখনও ফরজ। তবে আপনি যদি জাকাত না দেন আপনাকে এনবিআর থেকে এসে কেউ মারবে না, ঠিক আছে? বাট খিলাফতের সময়টাতে যদি কেউ জাকাত না দিত, মুসলিম যদি কেউ জাকাত না দিত, তার খুব বাজে লেভেলের শাস্তির ব্যবস্থা ছিল, এবং রাষ্ট্রীয় পর্যায়ে তখনও ফরজ, এখনও ফরজ। আল্লাহর বিচার সেমই, বাট রাষ্ট্রীয় বিচারটা ডিফারেন্ট ছিল। এটা খুব একটা ইন্টারেস্টিং পার্ট, কারণ এর পরে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে ওই সময় যারা অমুসলিম ছিলেন তাদের উপরে ছিল জিজিয়া। জিজিয়া এক্স্যাক্টলি জাকাত না, নট ইভেন ক্লোজ টু জাকাত, বরং অ্যামাউন্টে অনেক ছোট জাকাতের থেকে। যদি আপনি অনেক সম্পদের মালিক হন জাকাত অনেক বড় হবে। জিজিয়া খুব সামান্য একটা ফি ছিল। বাট জিজিয়াটা কেন দেওয়া হতো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খিলাফত প্রতিষ্ঠিত করছিলেন তখন ওই এরিয়াতে মেজরিটি ছিল মুসলিম। যারা অমুসলিম ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মহান আল্লাহকে, ইসলামকে ভালোবেসে তারা মেজরিটি মুসলিমে কনভার্ট হয়ে গেছিলেন। তো অমুসলিম ছিল সংখ্যা লঘিষ্ঠ, মানে খিলাফতের সময়ের কথা বলতেছে, আগের কথা না, সময়ের কথা। তো তখন তাদের জন্য কোনো একটা ওয়ারে পার্টিসিপেট করা ফিজিবল ছিল না, যৌক্তিক ছিল না, কারণ তারাই সংখ্যালঘিষ্ঠ। বরং তখন ইসলামী শরীয়ত বলল আপনাদের প্রত্যেকের প্রোটেকশনের দায়িত্ব আমাদের। লাইনটা খালি এতটুকু না, কি কি প্রোটেকশন দিবে? প্রোটেকশন তো অনেক কিছু করা যায়, ফ্যামিলিকে প্রোটেক্ট করা যায়, জবকে প্রোটেকশন দেওয়া যায়, ব্যাংক অ্যাকাউন্টকে প্রোটেকশন দেওয়া যায়। আমি জাস্ট ধরতেছি, মানে যদিও জব, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকিং সিস্টেমে নিজেই হারাম, বাট আমি বুঝাচ্ছি। কিন্তু ইসলাম কী কী প্রোটেকশন দিলে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। অর্থাৎ আমার ধর্ম, আপনার ধর্ম কতটা বেশি অমুসলিমদেরকে সুবিধা দিছে আপনি চিন্তাও করতে পারবেন না। আমি পয়েন্টগুলো বলি। জীবনের হচ্ছে গিয়ে আপনার প্রোটেকশন দিবে, অর্থাৎ তার জানের যেন কোনো ক্ষতি না হয়। তার সম্পদের প্রোটেকশন দিবে, তার পরিবারের প্রোটেকশন দিবে, এবং লাস্ট লাইন যেটা বললে আমার মনে হয় না আপনি বিশ্বাস করবেন, সেটা হচ্ছে তার বিশ্বাসের প্রোটেকশন দিবে। আপনি কি বুঝতে পারতেছেন আমি কি লাইন বলছি মাত্র? অর্থাৎ আমাদেরকে পশ্চিমা বিশ্ব এমনভাবে দেখায় যে আমরা হচ্ছে অন্য ধর্মদেরকে মনে হয় দেখতে পারি না, এরকম মনে করে। অথচ ইসলাম আমাদেরকে শিখাইছে যে আপনার যদি কোনো বেধর্মী ভাই থাকেন, মানে আপনি কাউকে চিনেন, তার ধর্মটাকেও প্রোটেকশন আপনাকে দিতে হবে, অর্থাৎ তার বিশ্বাসটাও আপনার কাছে আমানত, যদি সে আপনার আন্ডারে থাকে। অর্থাৎ আপনি জোরপূর্বক তার উপর চাপাইতে পারবেন না। আপনি তাকে হেদায়েতের পথ দিতে পারেন, আপনি তার সাথে আলোচনা করতে পারেন,
তবে জোরপূর্বক না। এবং আমি আপনাকে এটা তখনকার আমলের কথা বলতেছি যখন খলিফাদের মধ্যে অন্যতম ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে বাচ্চারা 2 মাইল থেকে খাওয়া শুরু করতো, ভাত খাইতো না যারা, ওনার নাম নিলে মানুষ খাওয়া শুরু করতো, এত ভয় পাইতো। এরকম এক একজন লোক তখন ইসলামের পক্ষে ছিল। ওনাদের একটা সিঙ্গেল মানুষ যদি বলতো যে আজকে থেকে ইসলামই মানতে হবে, আর কোনো বাইরে কিছু নাই, আপনি বিশ্বাস করেন, আপনার হয়তো এখন কি লাগে আমি জানি না, তার স্টোরিগুলো একটু পড়েন, একটা সিঙ্গেল মানুষের সাহস থাকতো না তার এগেইনস্টে যাওয়ার। বরং তারা এই কাজটা না করে উল্টা কাজ করছেন যে ঠিক আছে, তোমার যদি যেদিন তুমি ভিতর থেকে বিশ্বাস করতে পারবা সেদিন মুসলিম হও, তার আগে তোমার উপর কোনো জোর নাই, তুমি খাও দাও ঘুমাও কোনো সমস্যা নাই, আমাদের রাষ্ট্রের সম্পত্তি খাও, মহান আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে, খাও, সমস্যা নাই। সো দিস ইজ ইসলাম। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। তো আমি এরপর থেকে যতগুলো কথাবার্তা বলবো এই জিনিসটা আমি মাথায় রাখাই বলতেছি যে আমার ইসলাম আমাকে শিখাইছে সহমর্মিতা, আমার ইসলাম আমাকে শিখাইছে আমার আশপাশের বেধর্মী যত মানুষ আছে তাদেরকেও হেল্প করা, সহযোগিতা করা, এমনকি তার বিশ্বাসেরও আমানত আমার কাছে আল্লাহ দিয়েছেন। অর্থাৎ আমি তাকে ফোর্স করতে পারি না, তাকে আমি হেদায়েতের পথ দেখাইতে পারি, তাকে আমি বই পুস্তক দিতে পারি, তাকে আমি অনেক কিছু পড়তে দিতে পারি, কিন্তু আমি জোর করতে পারি না, আমি তাকে ভয় প্রদর্শন করতে পারি না। কিন্তু আজকে যদি আপনি সমাজের দিকে তাকান, ঘটনাটা ঠিক উল্টা হচ্ছে। অর্থাৎ বেধর্মীদের অনেক ভাইরাই আছেন, সবাইকে আমি কখনোই বলতে পারি না, বাট অনেকেই আছেন যারা মুসলিম ভাইদেরকে ফোর্স করতেছেন, যাদের টার্গেটই হচ্ছে মুসলিমদেরকে এই পৃথিবীর মাটি থেকে সরায় ফেলা। অনেক মানুষ আছে, কিন্তু আমি গোষ্ঠী একটা গোষ্ঠীর একটা ছোট্ট পোর্শন নিয়ে কথা বলতেছি, সবাই এরকম না। তো লেটস ডাইভ ডিপ ইনটু দ্য ভিডিও। আমি আসলে কি নিয়ে কথা বলতেছি, লাইক কয়েকটা টার্মে আসি। প্রথম যে টার্মটা, যেটা আমি জানি আপনি মাথায় হয়তো আনছেন, যে মৌলবাদীর ইংলিশ কি, ফান্ডামেন্টালিজম। আমি আপনার একটা প্রশ্ন করি, একদম সিম্পল একটা প্রশ্ন। ধরেন আপনি খুব ভালো একজন ম্যাথমেটিশিয়ান, এই যুক্তিটা পুরোটা শুনবেন তারপরে কথা হবে। আপনি খুব ভালো একজন ম্যাথমেটিশিয়ান, সো আমি আপনাকে বললাম যে ভাই 2 আর 2 কত হয়, আপনি বললেন 4 হয়। আমি বললাম না ভাই, 2 আর 2 তো 7 হইতে পারে, আপনি তো এইভাবে বলতে পারেন না। আমারও মত থাকতেছে যে আপনি 2 আর 2 4 লিখবেন, আমি 7 লিখবো। আপনি যদি মাইনা নেন যে 2 আর 2 7 হবে, তাহলে আপনি ম্যাথমেটিশিয়ান না। কিন্তু আপনি যদি বলেন যে না ভাই 2 আর 2 4ই হবে, 4 ব্যতীত অন্য কোনো সংখ্যা হবে না, তাহলে আপনি ফান্ডামেন্টালিস্ট। অর্থাৎ আপনি যদি আবারও শোনেন 2 আর 2 7, এটা যদি আপনি মানেন, তাহলে তো আপনি গণিতবিদ কোনোভাবেই না, বিকজ আপনি তো গণিত জানেন না, বেসিকটাই জানেন না। আবার যদি আপনি বলেন 2 আর 2 4 হবে, তাহলে আপনি কিন্তু ফান্ডামেন্টালিস্ট। অর্থাৎ টু বি আ ম্যাথমেটিশিয়ান ইউ হ্যাভ টু বি আ fundamentalist. Clear? To be a physicist, you have to be a fundamentalist. To be a psychiatrist, you have to be fundamentalist. To be a man, you have to be fundamentalist. To be a woman, you have to be fundamentalist. To be a Hindu, you need to be fundamentalist. To be a Christian, you need to be fundamentalist. Fundamentalist মানে আপনি আপনার স্ক্রিপচার অথবা আপনি যেটা লস আছে সেটাকে মানেন, দ্যাটস ইট, 100% মানেন, দ্যাটস ইট। তো শুধুমাত্র মুসলিম ফান্ডামেন্টালিস্ট ব্যাপারটা এরকম না। আপনি যাই হন, আপনি যদি এথিয়েস্ট হন, আপনি যদি বলেন যে আমি এথিইজমের বাইরে কিছু বিশ্বাস করি না, তাহলে আপনিও ফান্ডামেন্টালিস্ট। আপনি বুঝতেছেন, মানে এই প্রশ্নটা একটা দুষ্ট প্রশ্ন। অর্থাৎ আপনি যদি একজন প্রপার মুসলিম হইতে চান, আপনাকে ফান্ডামেন্টালিস্ট হইতে হবে। আপনি যদি একজন প্রপার হিন্দু হইতে চান, আপনাকে ফান্ডামেন্টালিস্ট হইতে হবে, বিকজ ফান্ডামেন্টালিস্ট মানেই হইতেছে আমাদের স্ক্রিপচার অনুযায়ী যে লসগুলো আছে সেটার বাইরে কিছু সম্ভব না। এবং আমার স্ক্রিপচার এটা আগে শিখাই দিছে যে তোমার ওই বেধর্মী ভাই যে আছে তার যেন জানমালের কোনো ক্ষতি তুমি না করো। তার মানে আমি যদি ক্ষতি করি তাইলে আমি ফান্ডামেন্টালিস্ট না, আমি যদি ক্ষতি না করি তাইলে আমি ফান্ডামেন্টালিস্ট। এটা হচ্ছে ফান্ডামেন্টালিজম ডিসক্রাইবড ইন লাইক ধরেন 2 মিনিটস। এটা হচ্ছে ব্যাখ্যা। অর্থাৎ আপনি যাই খাওয়ান না কেন, এখানে যাই খাওয়ান না কেন, কথাগুলো বলতে সাহস লাগে ভাই, আপনি বুঝতেছেন। কিন্তু আমি কিন্তু থামতেছি, বিকজ আই এম থিঙ্কিং যে আমি কাকে কি বলতেছি। বাট আমি জিনিসটা আরেকটা আবার ক্লিয়ার করি, কথাটা প্লিজ লাস্ট টাইম বুঝেন। আমার কাছে মনে হয় যে আমি যেখান থেকে রেকর্ড করতেছি এখান থেকে আমার কোনো ক্ষতি হয়ে যায় কিনা, এরকম লাগতেছে যেখানে বসা। ইনশাআল্লাহ আল্লাহ আছেন, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে প্রোটেকশন দিবেন। আমি যার রাস্তায় পরিশ্রম করতেছে উনি যদি না দেন, আর দিন শেষে ভাই জান গেলে কি হবে, হেদায়েত তো পাইছি আলহামদুলিল্লাহ, আর কি চাই। আল্লাহ আমাকে দেখবেন না, আমি আল্লাহর রাস্তায় যদি জীবন দিই, আপনারা কি আমার জন্য দোয়া করবেন না ভাই? করবেন তো, তাই না? আসেন সত্যতায় আসি। ফান্ডামেন্টালিজম বলতে যেটা বোঝানো হয় সেটা আসলে একটা দুষ্ট বিষয়। অর্থাৎ এটা থাকার কথা না, মানে এটা বাই ডিফল্ট। অর্থাৎ আপনি যদি বলেন মানুষ, আপনি ফান্ডামেন্টালিস্ট, বিকজ আপনি কোনোভাবে বানর না। সো ফান্ডামেন্টালিস্ট যে জিনিসটা বানর, ও একটা ফান্ডামেন্টালিস্ট বানর। তো ফান্ডামেন্টালিজম মানে বোঝায় যে আপনি ফান্ডামেন্টাল লগুলো মানেন, দ্যাটস ইট, নাথিং এলস। ফান্ডামেন্টাল মানে এই না যে আপনি গুলি নিয়ে বসে আছেন, কে না বলবে তারা মারবেন না।
বরং মাই রিলিজন সেজ কেউ যদি না মানে তাকে প্রোটেকশন দাও যেন ওরে কেউ না মারে। ইউ ক্যান নট শুট, রাদার ইউ বি দেয়ার টু প্রোটেক্ট হিম। কিন্তু আমাদেরকে পশ্চিমা বিশ্ব শেখাচ্ছে যে ফান্ডামেন্টালিজম মানে কি জঙ্গিবাদ। জঙ্গিবাদী আর ফান্ডামেন্টালিজম দুইটার মধ্যে মানে টেরোরিস্ট অ্যান্ড ফান্ডামেন্টালিস্ট আসমান জমিন তফাত, আসমান জমিন। অর্থাৎ টেরোরিজম ইজ কমপ্লিটলি দ্য অপোজিট টু দ্য ইসলাম, টেরোরিজম ইজ কমপ্লিটলি দ্য অপোজিট টু দ্য ফান্ডামেন্টালিজম। কিন্তু আজকে যদি আপনি সমাজের দিকে তাকান, আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে, তো ভাই এটা নিয়ে ওদের এত প্যারা কেন? আপনি সিস্টেমটার দিকে তাকান, দেখেন আজকে আপনি আশপাশের মুসলিম ভাইদের দিকে তাকান, আপনি নিজের ভাইদের দিকে তাকান, আপনি নিজের দিকে তাকান, আপনি আমরা প্রত্যেকেই পাপী। চিন্তা করেন, মুসলিম মাগরিবের নামাজটা পড়লাম না, মুসলিম প্রবাবলি সে সেকুলার, জানি না আল্লাহ আছে কি নাই, সেকুলার, আস্তাগফিরুল্লাহ, বাট চিন্তা করতেছে। মুসলিম, আরে 5টা মিনিট গান শুনি কি হবে, সব জায়গায় কি ধর্মটা আনা যায়? মুসলিম, বাট সে কখনো তার ডিসিশনগুলো রিলিজন দিয়ে নেয় না। সো এই লোকগুলা কেউ কি আসলে মুসলিম? মানে লাইক জিনিসটা এরকম, ধরেন ডাক্তারের বাচ্চা কি সবসময় ডাক্তারই হবে? একজন ইঞ্জিনিয়ারের বাচ্চা কি ইঞ্জিনিয়ার হবে? আমার বাচ্চা কি বইটাই পড়বে? একটা ডাক্তার যখন ছেলে বা মেয়ে হবে, উনি কি জন্মগতভাবে ডাক্তার হবেন? অর্থাৎ সে কি এমবিবিএস ডিগ্রি পাবে? পাবে না তো, তাকে অর্জন করতে হয় না। সো রিলিজনটা তো এরকম, মুসলমানের সন্তান যে মুসলমান তা তো আসলে না ভাই, কিন্তু আমরা তো জন্মগত মুসলমান, আমরা তো ফলো করি না। সমস্যাটা বুঝছেন? সেটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে ফান্ডামেন্টালিজম দিয়ে আসলে আমাদেরকে কি ঘোলটা খাওয়ানো হচ্ছে। সেকেন্ড পয়েন্টে আসে, আমরা একটা করে পয়েন্টে যাবো আর কি। ধরেন বাইরের দেশে কোনো একটা নন মুসলিম কেউ কোনো একটা ক্রাইম করছে, গুলি টুলি করে মেরে ফেলছে, এরকম অহরহ ঘটে। দেখবেন খবরের কাগজে হেডলাইন হচ্ছে টেরোরিস্ট অ্যাটাক। দেখছেন এটা? দেখছেন? আজ পর্যন্ত জীবনেও দেখবেন না। টেরোরিস্ট অ্যাটাক কখন লিখবে জানেন? যখন সে মুসলিম হবে। নন মুসলিম যে প্রকারের যেই অপরাধী করুক না কেন, তাকে ট্যাগিং দেওয়া হবে এরকম যে শুটার, মার্ডারার, কিলার। কিন্তু যদি মুসলিম কাজটা করে, সেম জিনিসটাকে বলা হবে এক্সট্রিমিস্ট, ফান্ডামেন্টালিস্ট, অথবা লাইক সে মৌলবাদী, তখন বলা হবে। সো এই ট্যাগিংয়ের ভিন্নতাটা আসলে কেন? এটা কিন্তু আপনাকে বারবার একটা দিকে ইন্ডিকেশন করে যে সত্য ধর্ম আসলে কোনটা। ঠিক আছে? সো একই ক্রাইম আপনি করলে একটা নাম হবে, অমুসলিম একজন করলে আরেকটা নাম দিচ্ছে। এই জিনিসটা কেন? এটা নিয়ে একটু ভাইবেন, ভাবার পরে কমেন্টে জানেন ঘটনাটা আসলে কি ঘটে, এরকম কেন। এবার আসেন থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্ট হচ্ছে, আমরা কয়েকটা ব্যাপার নিয়ে কথাবার্তা বলি, যে এই যে ট্যাগিং ব্যাপারটা আসলে এত জনপ্রিয় কেন? অর্থাৎ আপনি দেখবেন যে একটা মানুষ নর্মাল লাইনে যত শিক্ষিত হয়, সে তত ট্যাগিং বুঝে। অর্থাৎ আপনি দেখবেন যে নর্মাল একটা মানুষ যে ধরেন মোটামুটি বেসিক লাইফস্টাইল লিড করে, আহামরি খুব বেশি পড়ালেখা করে নাই, তারা দেখবেন ট্যাগিংটা সম্পর্কে জানে না। অর্থাৎ তারা ফেমিনিজম জানে না, তারা এলজিবিটিকিউ বুঝে না, মেবি তারা লাইক সেক্সিজম বুঝে না, ফান্ডামেন্টালিজম বুঝে না, এটা আর্মি বুঝে না, এরকম আছেন কিন্তু। বাট আমরা যতই একাডেমিক ল্যাডারে উপরে উঠতে থাকি, উই স্টার্ট লার্নিং অ্যাবাউট দিস থিংস। মানে ওয়াই তো, কেন? আসেন আমরা একটু ব্যাখ্যা করি। ধরেন আমি আজকে ফেমিনিজম শিখাইলাম। ফেমিনিস্ট মানে কি? ফেমিনিস্ট মানে হইতেছে পুরুষ মহিলা সমান, মানে লাইক বোথ পার্টিজ আর ইকুয়াল। ইসলাম সেইস বোথ পার্টিজ আর নট ইকুয়াল। বরং কিছু কিছু জায়গায় একজন উইমেনের অনেক 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 বেশি ক্ষমতা আছে, কিছু কিছু জায়গায় মেনের অনেক বেশি ক্ষমতা আছে। সো যার যেটা দরকার তাকে সেটা দেওয়া দরকার, তার সেটা পাওয়া দরকার। আজকে যদি সিস্টেম কারো একটা বাসায় যায় কিছু নিতে চায়, সিস্টেম বলতে আমি সিস্টেমে বোঝাচ্ছি আর কি, আপনি বুঝতেছেন আর কি, যে একটা ধরেন সিস্টেম, দ্যাটস ইট, মানে যারা জিনিসটাকে করতেছে। ধরেন সিস্টেম আপনাকে আজকে খুন করতে যাবে, তা আপনার বাসার দরজাটা খুলে সবার সামনে যদি আপনার ওয়াইফ অথবা আপনার আম্মা অথবা আপনার বোন আসে, তাকে মারা বেশি সহজ, নাকি আপনি দরজা খুলে যদি আপনি যে পুরুষ সামনে আসেন, কাকে মারা বেশি সহজ? আপনি তো এটা জানেন। অর্থাৎ ফেমিনিজম যতটা বেশি প্র্যাকটিসড হবে, ততটা বেশি দেখা যাবে আমাদের পুরুষ সমাজটা পঙ্গু হইতে থাকবে, কোনো প্রপার ম্যান থাকবে না। প্রপার ম্যান যখন থাকবে না, তখন এই লোকগুলা কি করবে? সে তার বিভিন্ন চাহিদা মেটানোর জন্য, কারণ প্রপার ম্যান তো আসলে নাই, কমে গেল। সো প্রপার ম্যান না থাকলে সে প্রপার ওমেন পাচ্ছে না, যেটা আমাদের নর্মাল জৈবিক চাহিদা, যেটাকে ইসলাম হালাল করছে, বিয়ে শাদী। সে বিয়ে শাদী কেমনে করবে? সে তো বেটা মানুষ না, বেটা মানুষের তো বেটার তো নাই। সে তো নিজেকে হইতেছে গিয়ে কোনো জায়গায় নিজেকে ফেস করে না। বাসায় একটা হেল্প লাগবে, সেই হেল্পে আগায় না। 2 কেজি আলু কিনতে হবে, আলুও কিনতে যায় না, আম্মারে পাঠাচ্ছে। তাহলে এখন যে ঘটনাটা ঘটতেছে সামনে যে ঘটনাটা আসতেছে, সেটা কি হবে? যেই লোকটা যখন বিবাহযোগ্য কোনো পাত্রী পাচ্ছে না,
কিছুই করতে পারছে না, জব পাচ্ছে না, কিছু পাবে না তো স্বাভাবিক, তখন সে কী করে? রেপ করে, তখন সে রেপিস্ট হয়, তখন সে দেখা যায় যে বিভিন্ন প্রকারের অন্যায় করে, কনসার্টে যায়, মিউজিক শুনে। একটা জায়গা থেকে কিন্তু সূত্রপাত করাই দেওয়া যায়। এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, একটা গ্লোব অফ দ্য থিং আর কি, ঠিক আছে? গ্লোবের একটা অ্যাঙ্গেল দিলাম যে দিস কুড বি এ থিং, যে যদি আপনি চিন্তা করেন, সোহাগ ভাই একটা খুব সুন্দর আলোচনা দিচ্ছিল, আপনি এটা দেখতে পারেন, যে ধরেন তালা আছে, চাবি আছে, সে কেউ যদি বলে যে তালা ভালো না চাবি ভালো, এখন আমি শিখাই দিলাম যে না, তালা হওয়াটাই ভালো, তাহলে এখন সবগুলো চাবি যদি তালা হয়ে যায়, তাহলে কিন্তু এই লক আর করতে পারবো না, কোথাও আমার তো চাবি নাই। আবার সবগুলো চাবি যদি তালা হয়ে যায়, তাহলেও কিন্তু লাভ নাই, রাইট? মানে ধরেন সবগুলো আপনার কাছে, ধরেন বাসায় সিকিউরিটি দেওয়ার জন্য 10টা তালা আছে, একটা চাবিও নাই, হাউ ডু লক? আপনার কাছে 10টা চাবি আছে, একটা তালাও নাই, লক করবেন কিসে? লক করার কিন্তু কোনো বুদ্ধি থাকলো না। আসলে এখানে কোশ্চেনটা যেটা করা হয়েছে, সোহাগ ভাইয়েরই কথা আমি বলতেছি আপনাদেরকে, যদি আপনি না শুনে থাকেন, এই কোশ্চেনটা একটা দুষ্ট প্রশ্ন। অর্থাৎ ধরেন ইনকাম কে করবে, পুরুষ নাকি নারী? এই কোশ্চেনটা করার দরকার নাই তো। আপনি যদি ইন্ডেক্সটাকে এরকম করে সাজান, অর্থাৎ সিস্টেম যদি প্রমোট করে যে ইনকামই করতে হবে, তাহলে সেই ইনকাম করাটাকেই মানুষ ভালো মনে করবে। অর্থাৎ আমি যদি শিখাই দিই যে তালাই হলো ভালো জিনিস, তাহলে সব চাবিতে তালা হয়ে যাবে, তাহলে সিস্টেমটা কি হবে? ভারসাম্য হারাবে। তো ঠিক একইভাবে যদি আমি আমার সমাজে শিখাই দিই যে একটা মানুষ ইনকামটাই করতে হবে, অর্থাৎ পুরুষ হোক মহিলা হোক, ইনকাম যে বেশি করবে সে ভালো, তাহলে তো ভাই সবাই ইনকামের দিকে যাবে। তাহলে এখন যে বাকি আরো হাজারটা জিনিস ছিল সংসারের জীবনে, সেগুলোর দিকে কিন্তু কেউ ফোকাস করতে পারবে না। অর্থাৎ ওই যে সব তালা হয়ে গেলে একটাও চাবি থাকলো না। অর্থাৎ এই প্রশ্নটাই একটা ফাইজলামি মার্কা প্রশ্ন। এটা করাই হয় যেন আপনার সিস্টেমটারে করাউট বা ডিসরাপ্ট করা যায়। এটা হচ্ছে ওয়ান সাইড অফ দ্য গ্লোব। সেকেন্ড সাইড অফ দ্য গ্লোব আপনাকে বলি, ফেমিনিজম নিয়ে আসলে যারা ঝগড়া করে তারা কখনো সিস্টেমের কেউ না। অর্থাৎ সিস্টেমে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, সিস্টেমের লোকজন আপনাকে বলতেছে ফেমিনিস্ট হইতে, নিজেরা ফেমিনিস্ট না, কারণ তারা এটা নিয়ে আলোচনা করার মতো সুযোগ নাই। আপনি লাস্ট কবে আপনার ওয়াইফের সাথে ঝগড়া করছেন যে আমাদের অধিকার সমান না, বরং আমাদের ন্যায্যতা আসবে, অর্থাৎ কিছু জায়গায় তুমি বেশি, কিছু জায়গায় আমি বেশি? এগুলো কিন্তু যদি আপনি ব্যস্ত মানুষ হন, এগুলো নিয়ে আপনার কথাবার্তা বলার সময় নাই। বাট আপনি যদি ব্যস্ত না হন, সারাদিন গান শুনেন, গান বাজনা করেন, নেশাবাদি করেন, তাহলে আপনি সারাদিন এগুলো নিয়ে আলোচনা করবেন, এটা নিয়ে হাজারখানেক পোস্ট লিখে ফেলবেন। হিসাবটা বুঝতে পারছেন? এটা হলো ফেমিনিজম। আসেন একটা করে আমরা পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে LGBTQ, সেম থিং। অর্থাৎ আপনি একটা মানুষকে শেখাচ্ছেন যে ভাই আপনার যৌন যে চাহিদাটা আছে সেইটা লাইক একজন অপোজিট জেন্ডারের প্রতি আসা উচিত না, নিজেদের মধ্যে আসা উচিত। অর্থাৎ এটাকে আপনি লাইক কি বলে, এটাকে সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছেন। আমাকে আমার এক খুব ক্লোজ মানুষ একজন আমাকে একটা ইনফো দিল যে ব্রিটিশ রয়্যাল যে ফ্যামিলিটা, ওদের ভিতরে আসলে কোনো LGBTQ নাই। অর্থাৎ তারা নিজেদের মধ্যে কিন্তু কোনো LGBTQ কিংবা গে এইসব জিনিসপত্র নাই, লেসবিয়ান এই ব্যাপারটা নাই। ওরা চাচ্ছে আপনারা এরকম হন, সো দ্যাট আপনি সারাদিন এগুলো নিয়ে মারামারি করেন। তারপরে ধরেন রেসিজম, পুট এনি টপিক, যেই ট্যাগিংগুলোই আপনি চিন্তা করতেছেন না কেন, এটা লিটারালি সিস্টেমের একটা ধাঁধা। মনে করেন আপনার আজকে সব থেকে বড় টেনশন হওয়া উচিত ছিল আমার বৃদ্ধ আব্বা মা আছেন, ঠিক আছে? এখন আপনি ঘুম থেকে উঠলেন, তার পিছনে আপনার দেখভাল করা দরকার, তার জন্য মেডিকেল হেলথ কেয়ার দরকার, অনেক কিছু দরকার, আপনার ফ্যামিলি ফর্ম করার ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু। বাট আউট অফ নো ওয়্যার আপনি ঘুম থেকে উঠে কানের মধ্যে ভরলেন কি জ্যাজ মিউজিক শুনতে শুনতে আপনি একটা কফি হাতে নিয়ে অফিসের দিকে যেতে চাইতে ফেমিনিজম নিয়ে বিশাল একটা পোস্ট করলেন। ওইটার কমেন্টে রিপ্লাই দিল আর 10-20 জন মানুষ, সারাদিন এটা নিয়ে মারামারি করলেন যে না ফেমিনিজম ভালো খারাপ, তারপর হচ্ছে গিয়ে LGBTQ ভালো খারাপ, গে ভালো খারাপ, এই জিনিসটা নিয়ে ডিবেট করলেন। বাসায় রাতের বেলা আসলেন, কোনো এক্সট্রা ইনকাম করতে পারলেন না, বাবার ধরো 10,000 টাকা দরকার ছিল, দিতে পারলেন না, আপনার আব্বাটারে আপনি হারাইলেন, আপনার ফ্যামিলিটারে আপনি হারাইলেন। দিন শেষে আপনি কি করলেন? এই সিস্টেমের সামনে পূজা করা ছাড়া আপনার হাতের কোনো অপশন নাই, আল্লাহর কথা আপনি জীবনও মনে করতে পারবেন না। অর্থাৎ এই জিনিসটা আপনারা যত খাওয়ান যাবে, আপনি যত চিন্তা করবেন, পেটেই তো ভাত নাই, কোনোদিন আল্লাহর আপনি ডাকবেন না তো। কারণ আমরা খুবই নাফরমান ভাই। আল্লাহ একটা কথা এরকমভাবে বলছেন, আমি ডিরেক্টলি কোট করতেছি না, বিকজ আই ডোন্ট নো দ্য অ্যারাবিক লাইন্স, বাট আমি বাংলায় জিনিসটাকে বলতেছি এরকম যে আমরা যখন খুব খারাপ অবস্থায় থাকি তখন আল্লাহর কাছে যে পাগলের মতো কান্নাকাটি করি, যেই অবস্থাটা ঠিক হয়ে যায় আমরা এমনভাবে প্রিটেন্ড করি আরে ভাই কিছু তো হয় নাই জীবনে। তো দ্যাটস দ্য ইস্যু। সিস্টেম এটাই চায়, সিস্টেম চাই আপনি ঘুম থেকে উঠে সারাদিন ডিবেট করেন হোয়াট ইজ ফেমিনিজমের বিপক্ষে কে বলছে তাকে ধরবো, পক্ষে কে বলছে তাকে ধরবো, রেসিজম কে কালা কে সাদা এটা নিয়ে মারামারি করবো, কোনটা গে কোনটা লেসবিয়ান এটা নিয়ে মারামারি করবো, বিভিন্ন ট্যাগিং নিয়ে সারাদিন আপনি মারামারি করবেন। আর দিন শেষে আপনার যেটা দরকার ছিল অ্যাকচুয়ালি
সময় তো ভাই 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা এটা নিয়ে ফাইট করলে আপনি বাকি টাইমে বাকি কাজ কখন করবেন? তখন আপনার সামনে ইচ্ছা মতো যে ব্যাংকিং সিস্টেম পুরাটা সুদের উপর দাঁড়ানো, হাজারটা জিনিস, হিস্ট্রি ভুল খাওয়াচ্ছে আপনাকে, আপনি নিজে কি পড়তেছেন ভার্সেস অ্যাকচুয়ালি সত্যটা কি, কিছুই তো জানবেন না। এন্ড দেন আপনাকে একদিন এসে কেউ বলে দিবে যে ভাই 2টা জায়গায় 2টা হত্যাকাণ্ড হয়েছে, একটা মুসলিম করছে একটা নন মুসলিম করছে, নন মুসলিম যে করছে সে হচ্ছে মার্ডারার মানে খুনি, আর যেটা মুসলিম ওটা হচ্ছে মৌলবাদী। কেন ভাই? দুটোই তো খুনি। আপনি এটা খুনির ধর্ম দিয়ে কি করবেন? দুটো তো খুনি, দুটোকে ফাঁসি দেন। আপনি কেন ধর্ম চাচ্ছেন তার? দ্যাটস মাই কোয়েরি। আর যদি আপনি ধর্ম আসলেই জানতে চান ভাই, ইসলাম সেইস বেধর্মীর জীবন মাল এবং জান মাল এবং তার বিশ্বাস পর্যন্ত আপনার কাছে আমানত। ইউ ক্যান নট ফোর্স হিম যে ভাই আজকে কনভার্ট করো, না, বলে নাই। তাহলে ভাই উল্টাটা হইতেছে না আমাদের সাথে? আর আমরা কেন এইটার এগেইনস্টে যেতে পারি না কেন? আপনি একটা মজার একটা স্ট্যাট দেন, আপনি এটা দিয়ে আমি শেষ করবো, এটা দিয়ে লাস্ট শেষ করবো, এটা আপনি কমেন্টে আমাকে জানাবেন, আমি উত্তর দেব না। আপনার কাছে কি মনে হয় পুরো বিশ্বের যত ফেমিনিস্ট, যত LGBTQ সাপোর্টার, যত রেসিস্ট, যা এই ট্যাগিং আনেন না কেন, এটার কত পার্সেন্ট মুসলিম আর কত পার্সেন্ট অমুসলিম? আপনি অবাক হয়ে যাবেন, নামধারী মুসলমানরাই এটার প্রতি বেশি পাগল। আমি উত্তর দিয়ে দিলাম। কেন এটা আপনি বলবেন কেন? অর্থাৎ এই যে ফেমিনিজম, এটা নিয়ে সব থেকে বেশি কথাবার্তা কারা বলেন জানেন? মুসলমানরাই বলে। এর কারণ কি জানেন? কারণ সিস্টেম জিতে যাচ্ছে, তাই সিস্টেম এখন জিতে যাচ্ছে। সিস্টেম চাচ্ছে আপনি সারাদিন এটা নিয়ে কথাবার্তা বলেন, সারাদিন এটা নিয়ে ব্যস্ত থাকেন। আপনার কাছে মনে হয় উপর লেভেলের মানুষজন মিডিয়া বাদে তাদের নিজের লাইফে মারামারি করে? আপনার কাছে মনে হয় ডোনাল্ড ট্রাম্প তার জীবনে তার ওয়াইফকে কইছে যে তুই ফেমিনিস্ট হবি না? আপনার লাগে এটা? ডু ইউ ইভেন থিঙ্ক তাদের কনভারসেশন এটা নিয়ে হয়? হয় না তো। তারা জাস্ট চায় আপনি যেন এটা নিয়ে কনভারসেশন করেন। যদি আপনি না করেন তাহলে তার জায়গাটা তো নড়ে যাবে। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। টাটা। تسر أسارير وجه سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء